খুব মিষ্টি জান তোমার ওই ঠোঁট। আই লাভ ইউ তে বেবি। আমি তোমার ঠোঁটের এমন মিষ্টি ছোঁয়া সারাক্ষণ পেতে চাই। হ্যাঁ বেবি, সারাক্ষণ পেতে চাই। তুমি তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? তুমি তুমি একটা আস্ত জানোয়ার। আমি তোমাকে দেখে নেব, আমি তোমাকে ছাড়বো না। না তে বেবি, তুমি আমাকে ছেড়ো না, সারাক্ষণ তোমার কাছে রেখে দাও। আর হ্যাঁ, এই জানোয়ারটাকে না ভালোভাবে দেখে নাও, কারণ সারা জীবন এই জানোয়ারের কাছে তোমাকে থাকতে হবে। আর সেটা তোমার ইচ্ছে থাকলেও হবে, না থাকলেও হবে। আমার হাত ছাড়ুন বলছি, ছাড়ুন। ও, আমি তো ভুলেই গেছি যে আমি এখনো তোমার হাত ধরে রেখেছি। হ্যাঁ, তোমার হাত ছেড়ে দেব, কিন্তু ছাড়ার আগে একটা কথা বলি তোমাকে। কথাটা ভালোভাবে তোমার মাথায় ঢুকিয়ে নাও, বুঝেছো? ইউনুর সঙ্গে আর কখনো মিশবে না, ওর ধারে পাশেও যেন তোমাকে না দেখি। আমি তোমার কথা কখনো শুনবো না। ইউনুর সঙ্গে আমি মিশবো, আমি কথা বলবো। ইউনু আমার বন্ধু। ও তুমি, যতবার আমি নিজেকে সামলানোর চেষ্টা করি তুমি ততবার আমাকে উত্তেজিত করে দাও। চলো, তবে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। অর্ধেক কাজ করে ফেলেছি, আর বাকি কাজটা করে ফেলি, তারপরে তুমি আর আমি বিয়ে করে নেব, আর আমাদের বাচ্চা মানুষ করবে তুমি। চলো। জাঙ্কুক কথাগুলো বলতে বলতে তের দুটি হাত দেয়ালে পিন করে ধরলো। জানোয়ার, শয়তান একটা। জাঙ্কুক তের কোনো কথাই পাত্তা দিল না, না দিয়ে তের ঠোঁটে আবার কিস করতে শুরু করলো। জাঙ্কুক প্রায় 5 মিনিট ধরে তের ঠোঁটে কিস করলো, কিস করে তেকে ছেড়ে দিল। তের ঠোঁট দিয়ে তখন রক্ত পড়ছে। তে ঠোঁট মুছতে মুছতে বলল, তোমার মা বাবা তোমাকে কি শিক্ষা দিয়েছে? তোমাকে মানুষ করতে পারিনি, একটা জানোয়ার বানিয়েছে। আমি তোমাকে ছাড়বো না, আমি প্রিন্সিপালের কাছে নালিশ করব যাতে তোমাকে কলেজ থেকে বের করে দেয়। এত সাহস তোকে কে দিয়েছে যে তুই আমার বাবা মার নামে কথা বলবি? জাঙ্কুক কথাগুলো বলতে বলতে তের চুলির মুঠো শক্ত করে খামচে ধরলো। আরে জাঙ্কুকটা যে কোথায় গেল, এতবার করে ফোন করছি কিন্তু তুলছে না। সুগা কথাগুলো বলতে বলতে লাইব্রেরিতে প্রবেশ করলো। তোর কত বড় সাহস যে তুই আমাকে যেটা পাচ্ছিস সেটা বলছিস? তোকে তো আজ আমি ছাড়বই না। আরে এটা আমি কি দেখছি? জাঙ্কুক, জাঙ্কুক, ছাড় ছাড়, থেকে ছাড়। কি করছিস এটা? জাঙ্কুক। সুগা তাড়াতাড়ি এগিয়ে এসে জাঙ্কুকের কাছ থেকে তেকে ছাড়িয়ে নিল। তে জাঙ্কুকের হাত থেকে ছাড়া পেয়ে এক দৌড়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক, এটা কি করছিলি তুই? ভুলে যাস না, এটা কলেজ। হ্যাঁ, বুঝতে পেরেছি সুগা, কিন্তু আর না। এবার ওর পাখনা দুটোকে কেটে ওকে আমি খাঁচাতে বন্দি করে রাখবো। ও, এটা যে কোথায় গেল বুঝতে পারছি না। ও, মনে পড়েছে, ও তো বলেছিল যে লাইব্রেরিতে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসি। জিমিন তাড়াহুড়ো করে লাইব্রেরিতে যাওয়ার সময় একজনের সঙ্গে ধাক্কা খেলো। উফ, কত জোরে লেগেছে আমার কপালে। আরে তুমি কি দেখে শুনে হাঁটতে পারো না নাকি যে আমার গায়ে ধাক্কা মারতে হচ্ছে? আমার কপালটা দেখো কত ফুলেছে। জিমিন, আমি তোমাকে ধাক্কা মারিনি, তুমি আমাকে ধাক্কা মেরেছো। আমার গায়ে ধাক্কা মেরে আবার বড় বড় কথা, ইঁদুর কোথাকার। ও আচ্ছা, আমি ইঁদুর। তবে আমাকে গর্তে যেতে দাও। আমার গর্তটা তো আটকে রেখেছো তুমি। ওই, কি বিচ্ছিরি কথা বলছিস তুই? একটা চড় দেবো না, সব কটা দাঁত ফেলে দেবো, বুঝেছিস? জিমিনের মুখের কথা শেষ হতে না হতেই সুগা জিমিনের একটা হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসলো, এনে জিমিনের কোমরটা শক্ত করে ধরলো। এই ছাড়, আমাকে ছাড়। সুগার বাচ্চা সুগা, তোকে না কেটে কুচি কুচি করে ওই জঙ্গলটাতে না ফেলে দেব। হ্যাঁ জিমিন, আমি রাজি, তুমি যেটা খুশি করতে পারো। আই লাভ ইউ জিমিন। ওই সুগার বাচ্চা, তুই আমাকে লাইন মারছিস? ছাড় আমাকে, ছাড় বলছি। জিমিন, তুমি যেটা খুশি মনে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বলে দিলাম। আর তোমার কোনো মতামত আমি শুনতে চাই না। ঠিক সময় আসলেই তোমাকে আমি আমার করে নেব, সেটা আমি তোমাকে জানিয়ে রাখলাম। আর হ্যাঁ, যাও, কোথায় যাচ্ছ দেখে শুনে যেও, যাত্রার উপরে আবার পড়ে যেও না।
শুধু আমার ওপরেই পড়ার তোমার অধিকার আছে। কথাগুলো বলে সুগা জিমিনকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে সুগা নিজের পথে হাঁটা ধরল। ওই সুগার বাচ্চা সুগা, তোকে আমি। জিমিনের কথা বলার সাথে সাথে সুগা দাঁড়িয়ে পড়ল। জিমিন, আমাকে ডাকছো? না, না, মানে আজ তো সবে তোমাকে প্রথম বললাম যে ভালোবাসি। তো তুমি কি একটা কিসও চাও? হুম, এই সুগা কি কথা বলছে? জিমিন নিজের মুখ চেপে ধরে আর কিছু না বলে উল্টো পথে দৌড় দিল। কিরে সুগা, তুই এখানে দাঁড়িয়ে এভাবে কেন হাসছিস? খুশিতে জাঙ্কুক, খুশিতে। আমি আজ খুব খুশি। আমি জিমিনকে বলে দিয়েছি যে আমি ওকে ভালোবাসি। উফ, অনেক বাচ্চা বাঁচলাম। এই কলেজে যে আজকাল কি হচ্ছে না তা আমি কিছুই বুঝতে পারছি না। জিমিন, এইভাবে তুই কেন হাঁপাচ্ছিস? কি হয়েছে? ও, তুই এখানে? আর তোকে খুঁজতে খুঁজতে আমি যে কি সমস্যায় পড়েছিলাম সেটা বলার মতো না। কত বাচ্চা যে বেঁচেছি আমি, তার কি বলবো। ওই সুগাটা না, মনে হচ্ছিল যেন ও আমাকে জ্যান্ত কাঁচা খেয়ে নেবে। একেবারে মরতে মরতে বেঁচেছি রে। জিমিন, কি 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 বলছিস? কেন, সুগা কি রাক্ষস নাকি যে তোকে কাঁচা খেয়ে নেবে? এই কলেজে আবার রাক্ষস আছে নাকি? তে, তুই না একটা ভিতর ডিম। আমি তো বুঝতেই পারি না যে এই বুদ্ধি নিয়ে তুই এত ভালো পড়াশোনা কিভাবে করিস আর এত ভালো রেজাল্ট কিভাবে করিস। তে, আমার দিকে তাকা তো দেখি তোর ঠোঁটে কি হয়েছে। ঠোঁটটা তো দেখছি অনেকটা কেটে গেছে, কিভাবে কাটলো? জিমিন, এমন কিছু না, আমি অষ্টমী পড়ে গিয়েছিলাম তাই আমার ঠোঁটটা কেটে গেছে। ও আচ্ছা, শোন, আমার ভাইয়া আর মা বাড়িতে আসছে। আমাকে না এক্ষুনি যেতে হবে। আর তুই একটু এখানে দাঁড়া, ইউনু তোর সঙ্গে কথা বলবে। আর হ্যাঁ, ইউনু তোকে হোস্টেলে পৌঁছে দেবে। আমি সবকিছু বলেছি ওকে, ও এক্ষুনি আসবে। আচ্ছা ঠিক আছে জিমিন, আমি ইউনুর সঙ্গে চলে যাব। তে, ওই তো ইউনু আসছে। এই তে, আমি এসে গেছি। দেখো আমি কি জিতেছি। ইউনু কথাগুলো বলতে বলতে তের গলায় একটা মেডেল পরিয়ে দিল। আরে, এটা কি করছো? তে, ফুটবল খেলায় জিতেছি তাই এই মেডেলটা দিয়েছে আমাকে। এই মেডেলটা না তোমার। হ্যাঁ, তের গলায় এই মেডেলটা ভালোই লাগছে। ইউনু, তুই তেকে হোস্টেলে পৌঁছে দিস। হ্যাঁ জিমিন, তুই নিশ্চিন্তে যা। তের সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে নিলাম, কি বলো তে? হুম, ঠিক আছে, আমি বুঝলাম। তে, তোমার ঠোঁট কাটলো কিভাবে? আরে ওটা কিছু না, আমি তো অসময়ে পড়ে গিয়েছিলাম তাই আমার ঠোঁটটা কেটে গেছে। তে, তুমি যে কি করো না, সারা গা থাকতে তোমার ঠোঁটটাই কেটে গেল। আরে চলো, দেরি হয়ে যাচ্ছে না? আমাকে হোস্টেলে পৌঁছে দাও। দাঁড়াও তে, 1 মিনিট। ইউনু তার ব্যাগ থেকে একটা মলম বের করে তের ঠোঁটে লাগিয়ে দিতে গেল। না না, থাক না, আমি লাগিয়ে নিতে পারবো, আমার কাছে দাও। তে, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি লাগিয়ে দেব। এখন থেকে তোমার খেয়াল আমি রাখবো। তুমি তো তোমার নিজের খেয়ালও রাখতে পারো না। দেখো ঠোঁটটা কিভাবে কেটেছো। ইউনু তেকে আর একটাও কথা বলতে দিল না। নিজের হাতে তের ঠোঁটে মলম লাগিয়ে দিল। তের চোখ ছলছল করে উঠল। তে, কি হলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো আমার সঙ্গে। কেউ কিছু বলেছে? না না, কেউ কিছু বলেনি। জানো ইউনু ভাইয়া, ছোট থেকে আমার খেয়াল কেউ রাখিনি যেমন ভাবে তুমি রাখছো। 5 বছর বয়সে আমার বাবা মাকে আমি হারিয়েছিলাম। তারপর থেকে চাচি আমার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করতো। আর চাচু আমাকে যতক্ষণ পারতো আগলে রাখতো, কিন্তু চাচি চাচুর সঙ্গে খুব অশান্তি করতো। আর এখন তো আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমার চাচুই আমাকে সাহায্য করেছে। আমি যদি বাড়িতে থাকতাম আমাকে একটা বুড়ো লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিত। কথাগুলো বলতে বলতে তে ইউনুর বুকে মাথা রাখলো। তে, এখন থেকে তোমার সঙ্গে আর এমন কিছুই হবে না। তুমি ভেবো না তে, আমি তোমার পাশে আছি, সারাক্ষণ তোমার পাশে আছি। আর আমার এটা লাস্ট ইয়ার। আমার পরীক্ষা শেষ হয়ে গেলে আমি আমার বাবার ব্যবসা সামলাবো। আর খুব তাড়াতাড়ি তোমাকে আমি বিয়ে করে নেব। আমি তোমাকে খুব ভালোবাসি তে। ইউনুর কথা শেষ হতে না হতে তে ইউনুর বুক থেকে মাথা তুলে ইউনুর মুখের দিকে তাকালো। না তে, তুমি কিছুই বলবে না। তুমি হ্যাঁ কি না কিছুই বলবে না। আমি তোমাকে ভালোবাসি তে। তুমি একটু সময় নাও, সব ঠিক হয়ে যাবে। কথাগুলো বলতে বলতে ইউনু তের চোখের পানি মুছে দিল। তে, তুমি একদম কাঁদবে না।
তোমার কান্না আমার একদম পছন্দ হয় না তে। ওই মিষ্টিমুখে শুধু হাসি মানায়, কান্না একেবারেই মানায় না। এখন চলো তোমাকে হোস্টেলে পৌঁছে দেই। চলো। এদিকে দূর থেকে জঙ্কুক সবকিছুই দেখেছে। এটা আমি কখনো সহ্য করব না। তে শুধু আমার আর ইউনুকে মরতে হবে। জঙ্কুক শান্ত হ, এটা পাবলিক প্লেস, কিছুই বলিস না। আমি কতক্ষণ ধরে তোমাদেরকে খুঁজছি, তোমরা দুজন এখানে। জঙ্কুক, তোমাকে না আঙ্কেল দেখা করতে বলেছে, কি একটা যেন দরকার আছে। আর সুগা তোমাকেও যেতে বলেছে। লিসা, তুই এখন যা, আমি পরে বাবার সঙ্গে দেখা করে নেব। লিসা কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে গেল। জঙ্কুক চল, আঙ্কেলকে যেতে বলেছে, দেখে আসি একবার। হ্যাঁ যাব, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে আমাকে, তারপরে যাব। হ্যাঁ তুই এখন যা সুগা, আমি কাজটা করে আসি। হ্যাঁ যাচ্ছি জঙ্কুক, কিন্তু যাওয়ার আগে তোকে একটা কথা বলি, এমন কিছু করিস না যাতে তে তোকে ভয় পায়। জঙ্কুক একটু বাঁকা আসলো, কিন্তু সুগার কথায় কোনো উত্তর দিল না। তে তার রুমের ছোট্ট ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছে। চাঁদটা আজ অপরূপ সুন্দর লাগছে তের কাছে। আজ পূর্ণিমা রাত, সাথে সাথে জঙ্গলের গাছপালার ফাঁক দিয়ে চাঁদের আলো মাটিতে পড়ছে, দেখতে খুব সুন্দর লাগছে। তার মধ্যে হঠাৎই এক জায়গায় চোখ গেল তের। আরে ওটা কে? ওটা তো সেই হুডি পরা লোকটা যাকে আমি মাঝে মাঝে দেখতে পাই। না না না, আমার দেখা হয়তো ভুল হচ্ছে। জঙ্গলের মাঝে চাঁদের আলোতে কি আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি নাকি? না না, আমার। তের কথা শেষ করার আগেই হঠাৎই সেই হুডি পরা লোকটি নিচে থেকে এক লাফে ব্যালকনির উপরে উঠে আসলো। তে বুঝে ওঠার আগেই এটা যেন এক পলকের মধ্যে হয়ে গেল। তে যখনই ভয় চিৎকার করতে যাবে, লোকটি তেকে এক ধাক্কা মেরে বেডের উপরে ফেলে দিল। তারপরে তের উপরে উঠে তের মুখ চেপে ধরলো। চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না তুই। তে নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। হাত পা ছোড়াছড়ি করা বন্ধ করো। আমি যদি তোমাকে না ছাড়ি না, তুমি নিজেকে কখনো ছাড়াতে পারবে না। তে লোকটির কথা শুনে শান্ত হয়ে গেল। লোকটি তের মুখ ছেড়ে দিল, ছেড়ে দিয়ে তের হাত দুটো বেডের উপরে শক্ত করে চেপে ধরলো। কে তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, আমি কিন্তু খুব জোরে চিৎকার করব। ও, তবে তুমি আমাকে দেখতে চাও আমি কে, তাই না? লোকটি কথা বলতে বলতে নিজের মাথা থেকে হুডি সরিয়ে দিল, তারপরে নিজের মুখের মাস্ক খুলে ফেললো। জঙ্কুক, তুমি? হ্যাঁ আমি। আমাকে দেখে অবাক হওয়ার কিছুই নেই। ছাড়ো আমাকে বলছি জঙ্কুক, ছাড়ো। কেন, আমার ছোঁয়া তোমার ভালো লাগছে না? ইনুর বুকে তো খুব মাথা রাখতে পারো, তখন খুব ভালো লাগে বুঝি। আমি কোথায় মাথা রাখবো সেটা আমার ব্যাপার, আমি তোমাকে কেন বলবো? কত সাহস তোমার, আমার নিচে শুয়ে আছো, তারপরেও তারপরেও আমার মুখের উপরে তর্ক করছো। তে আরো কিছু বলতে যাবে, কিন্তু জঙ্কুক আর কোনো সুযোগ দিল না। সাথে সাথে তের দুই হাত তের মাথার উপরে রেখে এক হাতে মুষ্টিবদ্ধ করে ধরে তের বুকের জামা সরিয়ে দিয়ে জঙ্কুক তের বুকের বাম পাশে কামড় মেরে ধরলো। কি করছো? ছাড়ো, ছাড়ো জঙ্কুক। তের চিৎকার শুনে জঙ্কুক কামড় মারা বন্ধ করে দিল, দিয়ে কামড় মারা জায়গা থেকে যত রক্ত বেরোচ্ছে জঙ্কুক জিভ দিয়ে চেটে চেটে খেতে লাগলো। জঙ্কুক, ছাড়ো বলছি আমাকে, কি করছো তুমি এসব? ছাড়ো। জঙ্কুক মুখ তুলে তের মুখের দিকে তাকালো, তাকিয়ে একটা ডেভিল স্মাইল দিল। তে বেবি, এখনো তো কিছুই করলাম না, তার আগে এতই ভয় পেয়ে গেলে? এখনো তো অনেক কিছু বাকি আছে। তুমি যে আমার আমার স্টাম্পটা কি তোমার গায়ে মেরে দেব না? এখন তোমার বুকে মেরেছি, এবার তোমার পেটে মারবো। তোমার সারা শরীরে আমার কামড়ের দাগ থাকবে। না জঙ্কুক, তুমি আমার সঙ্গে উল্টোপাল্টা কিছু করবে না। না জঙ্কুক। জঙ্কুক তের কোনো কথাই শুনল না। তের পেট থেকে কাপড় সরিয়ে জঙ্কুক পেটে একটা কামড় বসিয়ে দিল। হ্যাঁ, এই পর্যন্ত থাক, এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং। এরপরেও যদি দেখি তুমি কোনো ছেলের সঙ্গে ঢলাঢলি করেছো অথবা ইউনোর পাশে গেছো,
তবে আমি ভুলে যাব যে তোমার 16 বছর বয়স। তোমার এমন অবস্থা করব না আমি, তুমি কখনো ভাবতে পারবে না। তোমার কান্না দেখে না আমি সকল ব্যথা ভুলে গেছি। যাও, তোমাকে আজকের মতো ক্ষমা করে দিলাম। কথাগুলো বলে জাংকুক তের উপর থেকে উঠে গেল। ব্যালকনির দিকে যেতে যেতে জাংকুক বলল, কাল তোমার জন্মদিন, তুমি রেডি থেকো, আমি তোমাকে নিয়ে যাব। তে তখনও কাঁদছে। তের এখন তো জাংকুককে দেখে খুব ভয় হচ্ছে, না জানি ছেলেটা কখন কি করে বসে। তে চুপচাপ শুনলো, কিছুই বলল না। কিন্তু জাংকুক আবার ব্যালকনিতে যেয়ে দাঁড়িয়ে পড়ল। তে, আমি কি বলেছি তুমি শুনেছ? তে তখনও কিছু বলল না। তে কিছুই বলছে না, শুধু কেঁদেই চলেছে। জাংকুক ব্যালকনি থেকে আবার ফিরে আসলো তের কাছে। জাংকুককে ফিরে আসতে দেখে তে খুব ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে গুটিসুটি মেরে বসলো। জাংকুক কিছু না বলে তের চুলের মুঠো ধরে তের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। জাংকুক ইচ্ছা মতো কিস করে তেকে ছেড়ে দিল। জাংকুক আর কিছু বলল না, ব্যালকনি দিয়ে লাফ মেরে আবার নিচে চলে গেল। রাত 12টা ছুঁই ছুঁই। একটি সুন্দরী মেয়ে একা রাস্তার ধারে দাঁড়িয়ে লিফট চাইল। সাথে সাথে একটি গাড়ি দাঁড়িয়ে পড়ল। গাড়ির দরজাটি খুলে একটা লোক মেয়েটিকে গাড়ির ভিতরে ডাকলো। সেই সুযোগে মেয়েটি গাড়ির ভিতরে ঢুকে লোকটির গলায় একটা কামড় বসিয়ে দিল। আর অপর দিক থেকে গাড়ির দরজা খুলে আরও একটি ছেলে লোকটিকে আক্রমণ করলো। মুহূর্তের মধ্যে ছেলেটি ও মেয়েটি নিজেদের রূপ পরিবর্তন করে ফেলল। তারা এখন নেকড়ে রূপ ধারণ করেছে। হঠাৎ করে কেউ একজন হাড় বেগে এসে উপস্থিত হলো। লিসা, তুই আর কাল মিলে এসব কি করছিস? ছাড় বলছি লোকটাকে, ছাড়। জাংকুক, তুমি তুমি কেন এখানে এসেছো? আমি ছোট থেকে স্বাধীনভাবে সব কিছু করতে পছন্দ করি। আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। যাও তুমি এখান থেকে। জাংকুক আর কোনো কথা না বলে লিসার হাত ধরে গাড়ির ভিতর থেকে বের করে এক ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। লিসাকে অনেক জোরে মাটিতে ছুঁড়ে ফেলায় লিসার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। লিসার এমন অবস্থা দেখে অপর দিক থেকে ছেলেটি ভয়ে দৌড় দিল। লিসা, তোকে আমি বারণ করেছি না, তুই কখনো কোনো মানুষের উপরে আক্রমণ করবি না, কিন্তু তুই সেটাই করিস। তোকে তো আজ আমি ভালোভাবে শিক্ষা দেব। চল, আমার বাবার কাছে চল। জাংকুক, তুমি কি ভেবেছো যে তুমি আমাকে আটকাতে পারবে? যাও, তোমার বাবার কাছে নিয়ে যাও আমাকে। নিয়ে যাওয়ার পরে বুঝতে পারবে তোমার বাবা না তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছে। আর তোমাকে তো সেই জন্যই যেতে বলেছে, যাতে তোমার আমার বিয়েটা তাড়াতাড়ি হয়। তোর ফালতু কথা রাখ, তোর কথা আমি শুনতে চাই না। এখন আমার সঙ্গে চল। কথা বলা শেষ করে জাংকুক লিসার চুলের মুঠো ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকলো। বাবা, বাবা, কোথায় তুমি? জাংকুক, এসে গেছিস, আয়। কিন্তু লিসাকে এভাবে টানতে টানতে আনছিস কেন? বাবা, তুমি নাকি আমার বিয়ে লিসার সঙ্গে ঠিক করেছো? আমি কিন্তু লিসাকে কখনোই বিয়ে করব না। কথা বলতে বলতে জাংকুক লিসার চুলের মুঠো ছেড়ে দিল। কিন্তু কেন জাংকুক, বিয়ে কেন করবি না? আর লিসার অবস্থা এমন কিভাবে হলো? বাবা, লিসাকে আমি পছন্দ করি না, আমি অন্য একজনকে ভালোবাসি। আর বাবা, তুমি বলছিলে না লিসার এমন অবস্থা কেন? ও না একটা মানুষকে শিকার বানিয়েছে, তাই আমি ওকে অনেক মেরেছি। জাংকুক, তুমি কি বলছো এটা? বাবা, আমি একদম ঠিক কথা বলছি, তুমি লিসাকে জিজ্ঞাসা করে দেখো। লিসা, জাংকুক যেটা বলছে এটা সত্যি? হ্যাঁ আঙ্কেল, এটা সত্যি, কিন্তু আমি আক্রমণ করতে চাইনি। বাবা, লিসা এখন বানিয়ে বানিয়ে কত মিথ্যে কথা বলবে। আমি চাই আপনি একে ভালোভাবে শাস্তি দিন, আর কখনো যেন এমন কাজ না করে। রোজ, রোজ, এদিকে এসো। তোমার মেয়ে একটা মানুষকে শিকার বানিয়েছিল, তুমি তাকে এভাবে মানুষ করেছো। মানুষের সঙ্গে বসবাস করে আবার মানুষকে শিকারও বানায়। তোমার মেয়ে আজ যেন কখনো এই নেকড়ে রাজ্যের বাইরে না বের হয়। এর পরেও যদি বের হয় তবে কিন্তু আমি ওকে কঠোর শাস্তি দেব। ঠিক আছে ভাইয়া, আর কখনো এমন করবে না লিসা। চল চল লিসা, এখান থেকে চল। রোজ লিসার হাত ধরে লিসাকে টানতে টানতে নিয়ে গেল। রোজ হলো আনিমের একমাত্র ছোট বোন, ছোট বোনের মেয়ে লিসা। হ্যাঁ বাবা, আমাকে কিসের জন্য ডেকেছিলেন? জাংকুক, এই নেকড়ে সাম্রাজ্যের রাজকুমার তুমি আর সুগা। তুমি যেহেতু বড়, তো তোমাকে আগে বিয়ে করতে হবে, তারপরে সুগাকে বিয়ে দেব।
তুমি যাকে পছন্দ করো তার পরিচয় বলো আমার সঙ্গে। বাবা, আমি সময় হলে সব কিছু বলে দেবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বলে জঙ্কুক, বিয়েটা তোমাকে তাড়াতাড়ি করতে হবে। আমি এই নেকড়ে সাম্রাজ্যের বংশধর দেখতে চাই।